আসসালামু আলাইকুম। আমি ফায়াজ হাসান। আপনাদের সকলকে বিদ্যাবাইচের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি রসায়নের ২য় চ্যাপ্টার পদার্থের অবস্থার ৩য় এবং শেষ লেকচারে। তো চলুন আজকে আমরা শুরু করি। আজকে আমরা যে টপিকগুলো দেখব সেগুলো হচ্ছে গলন, স্ফুটন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক রেখা, পাতন এবং ঊর্ধ্বপাতন। প্রথমে আমরা শুরু করব গলন, স্ফুটন এবং গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক থেকে অবশ্যই। তো গলনের সংজ্ঞাটা আমরা খুব স্বাভাবিকভাবেই দিতে পারি যে তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করে, সেটা হচ্ছে গলন। একইভাবে বললে তাপ প্রয়োগে কোনো তরল পদার্থকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে স্ফুটন। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময় আমরা যে জিনিসটা হচ্ছে একটু ফিক্স করে দেব সেটা হচ্ছে আমাদের প্রেশারটা বা হচ্ছে চাপ যেটা, কারণ চাপের সাথে অ্যাকচুয়ালি যেহেতু তাপমাত্রা ওঠানামা করে সেই কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা ভ্যারি করে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে। যেমন আমাদের বায়ুমণ্ডলীয় চাপে পানির যে স্ফুটনাঙ্কটা হবে এবং এভারেস্টের উচ্চতায় যে পানির স্ফুটনাঙ্ক হবে সেটা অবশ্যই সেম হবে না। স্বাভাবিকভাবে আমরা এটা মেজার করে দেখা যায় যে আমাদের এই সি লেভেলে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে যেভাবে হচ্ছে পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তো তার স্ফুটনাঙ্ক অ্যাকচুয়ালি, কিন্তু দেখা যায় যে এভারেস্টের যে চূড়ায় সেখানে হচ্ছে 68 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তো এরকম আর কি যে প্রেশারের কারণে যে ভ্যারিটা করে, কারণ হচ্ছে এভারেস্টের উচ্চতায় অবশ্যই হচ্ছে প্রেশার অনেক কম থাকে নর্মাল বায়ুমণ্ডলীয় প্রেশার থেকে। তো সেখানে হচ্ছে প্রেশার কমার সাথে সাথে গলনাঙ্কটা এখানে কমে যাচ্ছে। তো যখন আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ডিফাইন করব তখন আমরা অবশ্যই চাপটাকে নির্দিষ্ট করে দিব। এই জন্য আমরা গলনাঙ্কের সংজ্ঞা দেওয়ার সময় বলবো যে এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়। সিমিলারলি স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আমরা বলবো যে এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন এক বায়ুমণ্ডলীয় চাপ থাকলে সেক্ষেত্রে বরফের গলনাঙ্ক হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এক বায়ুমণ্ডলীয় চাপ থাকলে পানির স্ফুটনাঙ্ক হয় 100 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট স্টেপ আমরা হচ্ছে একটা টপিক দেখবো, সেটা হচ্ছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে আমাদের কোনো পদার্থের বিশুদ্ধতা মাপতে সহায়তা করে। তোমাদের বইয়ে হচ্ছে ইউরিয়া সারের গলনাঙ্ক দেওয়া আছে 133 ডিগ্রি সেলসিয়াস, সালফারের ক্ষেত্রে 119 ডিগ্রি সেলসিয়াস, এবং সেগুলো কিভাবে হচ্ছে ল্যাবরেটরিতে মেজার করা হয় সেই প্রসিডিউরটা দেওয়া আছে, এবং পানির স্ফুটনাঙ্ক মাপার হচ্ছে একটা প্রসিডিউর দেওয়া আছে। সেটা অ্যাকচুয়ালি কিছুই না, জাস্ট থার্মোমিটার দিয়ে হচ্ছে সবগুলা আমরা মেজারমেন্ট করতে পারি। তো এখানে যে ব্যাপারটা আমরা দেখতেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটা বিশুদ্ধতার পরিমাপক কীভাবে হতে পারে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা বিশুদ্ধ পদার্থের ক্ষেত্রে তো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক ফিক্স থাকে আমরা জানি। তো যেই মানটা হচ্ছে আমরা জানি কোনো একটা পদার্থের স্ট্যান্ডার্ড গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হিসেবে, আমরা যে স্যাম্পলটা হলো পাবো ওই পদার্থের, সেই ক্ষেত্রে যদি আমাদের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা হচ্ছে ওই ভ্যালুটার সাথে না মিলে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে সেই পদার্থটা হচ্ছে টোটালি বিশুদ্ধ না, তার মধ্যে ভেজাল আছে। যেমন স্বাভাবিকভাবে দেখা যায় যে যেহেতু আমরা বললাম যে সালফারের গলনাঙ্ক যেমন 119 ডিগ্রি সেলসিয়াস, যেটা যদি সালফারটা বিশুদ্ধ না হয়, তার মধ্যে ভেজাল উপস্থিত থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে তার গলনাঙ্কটা অ্যাকচুয়ালি স্যাম্পল থেকে যদি আমরা মেজারমেন্ট করি আর কি, সেক্ষেত্রে দেখা যায় যে স্যাম্পলের গলনাঙ্ক যদি আমরা ধরে নিলাম যে 100 ডিগ্রি সেলসিয়াস আসলো, অর্থাৎ গলনাঙ্ক যদি নর্মাল বিশুদ্ধটার চেয়ে কম আসে, সেক্ষেত্রে আমরা ধরে নেব সেটা অবিশুদ্ধ বা ভেজাল তার মধ্যে আছে। সাধারণভাবে দেখা যায় যে ভেজালের ক্ষেত্রে গলনাঙ্কটা হচ্ছে বিশুদ্ধ পদার্থের যা থাকে তার চেয়ে অবিশুদ্ধ পদার্থেরটা কম হয়, অর্থাৎ যদি পিওর সালফারের ক্ষেত্রে 190 ডিগ্রি সেলসিয়াস হয়, অবিশুদ্ধ সালফারের ক্ষেত্রে সেই গলনাঙ্কটা আসতে পারে 100 বা 105 এরকম। তারপরে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, কিন্তু স্ফুটনাঙ্কের ক্ষেত্রে হচ্ছে সম্পর্কটা অ্যাকচুয়ালি উল্টা হয়, অর্থাৎ স্ফুটনাঙ্কের ক্ষেত্রে অবিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক হচ্ছে বিশুদ্ধটার চেয়ে অ্যাকচুয়ালি বেশি হয়। এরপরে যে প্রসিডিউরটা হচ্ছে আমাদের আছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক রেখা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি আমরা জানি কোনো একটা পদার্থের ক্ষেত্রে এবং সেটা স্যাম্পলের সাথে আমরা ম্যাচ করে আমরা ভ্যালুটা হচ্ছে কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে কোনো একটা পদার্থ বিশুদ্ধ কিনা, তার মধ্যে ভেজাল আছে কিনা বা কতটুকু ভেজাল আছে, এরকম আর কি। তো এরপরে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক রেখাটা দেখি।
আমরা তো বলেছি যে কোনো পদার্থকে তাপ দিতে থাকলে সেটা হচ্ছে কঠিন থেকে তরল, সেটাকে ফার্দার তাপ দিলে সেটা তরল থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হবে। তো আমরা যদি পানির ক্ষেত্রে এই গ্রাফটা হচ্ছে চিন্তা করি যে ফার্স্টে তো পানি হচ্ছে যদি আমরা ধরি -40°C থেকে 0°C এই রেঞ্জটার মধ্যে সে বরফ হিসেবে থাকছে, দেন 0°C এসে সে পানিতে পরিণত হয়ে 100 পর্যন্ত হচ্ছে পানি থাকছে, দেন আবার যখন স্ফুটন হয়ে যাচ্ছে তখন হচ্ছে সে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে। তো এই রেখাটা যদি আমরা দেখি যে সময়ের সাথে অ্যাকচুয়ালি তাপমাত্রা যেটা, তো আমরা সময়কে রেখেছি হচ্ছে এক্স অ্যাক্সিসে, কারণ সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাপমাত্রাটা এখানে আমরা স্থাপন করি। তাহলে সময়ের সাথে যখন আমরা বরফকে তাপ দিতে থাকবো, -40°C থাকা একটা বরফ আমরা ধরে নিচ্ছি আছে, সেক্ষেত্রে যেটা হবে, আচ্ছা ধরে নিলাম তো -60, তো -60 ধরলাম বরফটা ছিল, এখান থেকে আমরা তাপ দিচ্ছি, তার তাপমাত্রা হচ্ছে গ্র্যাজুয়ালি তাপ প্রয়োগ করার সাথে সাথে বাড়তে থাকবে। তো সময়ের সাথে যদি তাপমাত্রা তার বাড়তে থাকে, একসময় সে 0-তে আসবে। এখন এই টেম্পারেচারটা তার গলনাঙ্ক, এখানে এসে সে হচ্ছে তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হবে, অর্থাৎ বরফ এখানে পানিতে পরিণত হবে। তো দেখা যায় যে কিছু সময়ের জন্য অ্যাকচুয়ালি এই পোর্শনটায় সুপ্ত তাপ কাজ করে, যেটা অ্যাকচুয়ালি কঠিন থেকে তরল অবস্থায় হচ্ছে বরফের যে রূপান্তর বা ট্রান্সফরমেশনটা, অর্থাৎ বরফ থেকে পানি হওয়ার যে ট্রান্সফরমেশনটা, সেটা হচ্ছে এইখানে ঘটে। সো এই সময়টাতে অ্যাকচুয়ালি টেম্পারেচারটা ফিক্স থাকে, তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না, জাস্ট এখানে অবস্থার পরিবর্তনটা ঘটছে। দেন যখন সে এখানে এসে পানি হয়ে গেল একটা নির্দিষ্ট টাইম পর তাপ প্রয়োগ করার পরে আর কি, সো এরপরে হচ্ছে তাকে আরও তাপ প্রয়োগ করা হতে থাকলে সেই পানির টেম্পারেচারটাও সিমিলারভাবে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যে সে যখন 100 পর্যন্ত আসবে, 100 পর্যন্ত আসার পরে আবার সেই সেম কাহিনী হবে, যেহেতু হচ্ছে 100°C হচ্ছে পানির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক, সো এখানে সে হচ্ছে পানি থেকে জলীয় বাষ্পে পরিণত হওয়ার কথা। এই ক্ষেত্রেও কিছু সময় যাবৎ সুপ্ত তাপ কাজ করবে এবং সেটা হচ্ছে পানি থেকে জলীয় বাষ্পে যে রূপান্তরের ঘটনাটা, সেটা হচ্ছে এনশিওর করবে। তো এই সময় হচ্ছে টেম্পারেচারটা ফিক্স থাকবে, তাপমাত্রাটার কোনো চেঞ্জ এখানে ঘটছে না, কারণ হচ্ছে আলটিমেটলি ওখানে সুপ্ত তাপ কাজ করে জাস্ট স্টেটটা যে চেঞ্জ করা, যে পানি থেকে হচ্ছে জলীয় বাষ্পে রূপান্তরের ব্যাপারটা, সেটাই হচ্ছে আমার নিশ্চিত করছে। দেন সে যখন জলীয় বাষ্পে রূপান্তর হয়ে গেল, দেন তাকে ফার্দার তাপ প্রয়োগ করলে তার জাস্ট টেম্পারেচারটাই বাড়তে থাকবে। সো আমরা যদি এগুলাকে এ বি সি ডি ই দিয়ে ডিনোট করি, তাহলে কোনটা কি আমরা যদি আরেকবার রিভিউ করি। সো এ থেকে বি পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি বরফ অবস্থায় আছে এবং সেটার টেম্পারেচার হচ্ছে গ্র্যাজুয়ালি বাড়ছে। বি সি যদি আমরা অংশটা কনসিডার করি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বরফের গলনাঙ্ক রেখা। দেন সে তার যখন গলন হয়ে গেল, তারপর সি ডিতে হচ্ছে পানি হিসেবে তার টেম্পারেচার গ্র্যাজুয়ালি বাড়ছে সময়ের সাথে। দেন ডি, আচ্ছা সরি, এখানে ই হবে, এখানে এফ হবে। সো ডিই যে পোর্শনটা, ডিই পোর্শনটা হচ্ছে আবার পানির স্ফুটনাঙ্ক রেখা, এখানে হচ্ছে পানির স্ফুটন ঘটছে এবং পানি থেকে জলীয় বাষ্পের রূপান্তরটা ঘটছে। দেন ইএফ এ গিয়ে আবার সেই হচ্ছে জলীয় বাষ্পটা যেটা, সেটার জাস্ট টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে যত আমরা তাপ শক্তি প্রয়োগ করছি সেই সাথে। সো এই গেল হচ্ছে আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের রেখাটা। যদি সিমিলার ভাবে আমরা উল্টা প্রসেসটা দেখি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি শীতলীকরণ করি, অর্থাৎ জলীয় বাষ্পটাকে আমরা হচ্ছে তাপ সরিয়ে যদি পানিতে আনি এবং দেন এই পানিকে যদি আমরা হচ্ছে আরো তাপ সরিয়ে বরফে আনি, সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন হয় এটা ডিসক্রাইব করছি না, এটা জাস্ট তোমরা দেখলেই বুঝবে। আমরা সেম শর্তগুলো যদি নেই, এখন যেটা হবে 140°C তাপমাত্রায় ধরলাম সে জলীয় বাষ্প অবস্থায় ছিল, তাহলে সময়ের সাথে সে হচ্ছে এভাবে নেমে যাবে 100 পর্যন্ত। দেন তার হচ্ছে শীতলীকরণ ঘটবে বা ঘনীভবন ঘটবে, অ্যাকচুয়ালি সে হচ্ছে সুপ্ত তাপের থ্রুতে জলীয় বাষ্প থেকে পানিতে পরিণত হবে 100°C, কারণ সেটা পানির স্ফুটনাঙ্কের টেম্পারেচারটা অ্যাকচুয়ালি। সো দেন কিছু সময়
পর্যন্ত এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার থেকে দেন আবার হচ্ছে সেই পানিটা আরো শীতলীকরণের থ্রুতে টেম্পারেচার কমতে 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 নেমে যাবে হচ্ছে আমার জিরোতে। জিরোতে আসে আবার সে হচ্ছে শীতলীকরণ হয়ে বরফে পরিণত হবে, যেহেতু এখানে হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচারের হচ্ছে পার্ট থাকবে, যেটা অ্যাকচুয়ালি শুক্রতাপ কাজ করে হচ্ছে পানি থেকে বরফে রূপান্তরের ঘটনাটা হচ্ছে নিশ্চিত করবে। দেন আবার হচ্ছে সেই বরফের টেম্পারেচারটা সময়ের সাথে নামতে থাকবে যত আমরা তাপ সরাতে থাকবো। তো আগেরটার মতোই জাস্ট হচ্ছে ঠিক রিভার্স প্রসেসটা এখানে ঘটে। আগেরটা যেহেতু ব্যাখ্যা করছি তো এটা তোমরা ইজিলি বুঝে যাবে। এরপর যে টপিকটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে পাতন। পাতনকে যদি আমরা সিম্পলি বলি তাহলে পাতনকে বলা হয় বাষ্পীভবন আর ঘনীভবন প্রসেস দুইটার সামেশন। এখন তাহলে তো আমাদের বুঝতে হবে যে বাষ্পীভবন আর ঘনীভবন এই দুইটা প্রসেস বলতে কি বোঝায়। বাষ্পীভবনটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো তরল পদার্থকে তাপের থ্রুতে বা তাপ প্রয়োগের থ্রুতে হচ্ছে গ্যাসীয় অবস্থায় পরিণত করা। ঘনীভবনটা হচ্ছে কোনো গ্যাসীয় পদার্থকে শীতলীকরণের থ্রুতে বা হচ্ছে অ্যাকচুয়ালি তাপমাত্রা কমানোর থ্রুতে তাপ সরিয়ে নিয়ে সেটাকে হচ্ছে আমরা তরল অবস্থায় ফেরে আনতেছি। তো যেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে পাতন বলতে বোঝাচ্ছে কোনো তরল পদার্থকে তাপ দিয়ে হচ্ছে গ্যাসীয় অবস্থায় পরিণত করা এবং পুনরায় শীতলীকরণের মাধ্যমে সেইটাকে আবার তরল অবস্থায় ফিরিয়ে আনা, এই টোটাল প্রসেসটা হচ্ছে আমার পাতন। তো বাষ্পীভবন হচ্ছে তাপ প্রয়োগে তরল টু গ্যাস, আর ঘনীভবন হচ্ছে তাপ সরিয়ে শীতলীকরণের মাধ্যমে গ্যাস থেকে তরল। এই জন্য আমরা বলছি যে হচ্ছে যে প্রসেসটাতে হচ্ছে আমরা কোনো তরল পদার্থকে তাপ দিয়ে সেটাকে গ্যাসীয় অবস্থায় পরিণত করছি, দেন সেটাকে আবার শীতলীকরণের মাধ্যমে আমরা তরল অবস্থায় ফিরিয়ে আনছি, সেই টোটাল প্রসেসটা হচ্ছে আমার পাতন। পাতনের পর যেই টপিকটা অ্যাকচুয়ালি তোমাদের লাস্ট টপিক হিসেবে আছে সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতন বলতে আমরা কি বুঝি? তোমরা মোটামুটি অনেকেই জানো এই ব্যাপারটা যে কোনো কোনো কঠিন পদার্থ আছে যেগুলোকে তাপ দিলে অ্যাকচুয়ালি সেগুলো তরল অবস্থায় রূপান্তরিত না হয়, সরাসরি হচ্ছে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তো এই যে প্রক্রিয়া হচ্ছে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে রূপান্তরিত না হয়, সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হচ্ছে, সেই প্রক্রিয়াটা হলো অ্যাকচুয়ালি ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনকে আমরা বলতে পারি যে তাপ প্রয়োগে কঠিন হতে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। ঊর্ধ্বপাতিত পদার্থে যদি আমরা উদাহরণ দিই কিছু, তাহলে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে নিশাদল। আচ্ছা, এই সংকেতগুলো একটু তোমাদের লাগবে কারণ আলটিমেটলি তোমাদের ইউসিকিউতে এগুলো কাজে লাগে। নিশাদলের সংকেত হচ্ছে NH4Cl, দেন আছে কর্পূর C10H16O, দেন আছে ন্যাপথলিন C10H8, এবং এটা তোমাদের খুব বেশি পরিচিত হওয়ার কথা। তারপর আমরা বলতে পারি কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, দেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি। তো এই ছয়টা উদাহরণ মোটামুটি মনে রাখলেই হবে কারণ আলটিমেটলি তোমাদের বই এই ছয়টাই হচ্ছে মেনশন করা আছে। এই ঊর্ধ্বপাতন প্রসেসটাকে আমরা কিন্তু কোনো একটা মিক্সচার থেকে হচ্ছে পদার্থকে আমরা সেপারেট করি, সেটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। কীভাবে করি সেটা আমরা দেখি। আমরা ধরে নিই যে কোনো একটা মিশ্রণে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এবং একই সাথে কোনো একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, ফর এক্সাম্পল ধরতে পারো নিশাদল আছে, অথবা হচ্ছে আমরা ধরলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে সেখানে উপস্থিত আছে সেই মিশ্রণটাতে। তো যখন আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে তাপ প্রয়োগ করবো এটাকে, যেহেতু হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো হচ্ছে আগেই কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, এই ক্ষেত্রে যেটা হবে যে আমরা তাপ প্রয়োগ করতে থাকলে সেই ঊর্ধ্বপাতিত পদার্থটা সরাসরি হচ্ছে কঠিন থেকে গ্যাসে পরিণত হতে থাকবে। এবং উপরে যদি আমরা একটা ঢাকনার মাধ্যমে সেটাকে জড়ো করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ঢাকনার গায়ে হচ্ছে সেই ঊর্ধ্বপাতিত পদার্থটা জমতে শুরু করেছে, কারণ নিচে থেকে সে তাপ পেয়েছিল অবশ্যই, কিন্তু উপরে গিয়ে সে হচ্ছে সেই ইনাফ তাপটা না পেয়ে সে অ্যাকচুয়ালি ওখানে শীতল হয়ে যায় বা জমে যায় এবং ওই ঢাকনাটার গায়ে অ্যাকচুয়ালি জড়ো হয়ে যায় আর কি। তো যেটা হলো যে এখানে সোডিয়াম ক্লোরাইডটা তো অ্যাকচুয়ালি কম টেম্পারেচারে হচ্ছে উড়ে গেল না পাত্র থেকে,
বাট ঊর্ধ্বপাতিত পদার্থটা গ্র্যাজুয়ালি হচ্ছে উঠতে উঠতে উপরে গিয়ে শীতল হয়ে ঢাকনায় জমা হয়ে গেল। সো এই প্রসেসে আমরা দেখলাম যে নিচে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডটা পড়ে থাকলো এবং উপরে হচ্ছে আমাদের যে ঊর্ধ্বপাতিত পদার্থটা ছিল, ফর এক্সাম্পল নিশাদল ছিল বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল, সেটা ঢাকনায় জড়ো হয়ে গেলো, সেটাকে আমরা সেপারেট করে নিতে পারি। সো ঊর্ধ্বপাতন কিভাবে হচ্ছে আমরা মিশ্রণ থেকে কোনো একটা পদার্থ সেপারেট করার জন্য ইউজ করতে পারি। বাট এটা সব ক্ষেত্রে সত্যি না, লাইক তোমাদের বইয়ে লাস্টে এটা বলা আছে যে বাডি গ্লুকোজের ক্ষেত্রে কোনো যেহেতু হচ্ছে মিশ্রণে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থ নেই, সো এই ক্ষেত্রে অবশ্যই এই প্রসেস অ্যাপ্লাই করলে হবে না। এটা শুধুমাত্র এই যে 6টা বা 7টা যে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো আছে আমাদের খুব পরিচিত, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করলে অবশ্যই সেটা কাজে দিবে। এই চ্যাপ্টারে মোটামুটি এই ছিল হচ্ছে তোমাদের আলোচনার জন্য। আশা করি তোমরা হচ্ছে ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই বলে হচ্ছে আমার লেকচার শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।